নতুন কাহিনী, বিক্রম বেতাল, গল্পে গাথা মঞ্জুরি, বিক্রম বেতাল, সবার মনের রূপকথা, বিক্রম বেতাল, স্বপ্নেরই ঝরা পাতা। বিক্রম বেতাল। জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। বহুদিন আগে মিথিলা নগরীর কাছে ক্রুধিস মুনির আশ্রম ছিল। তার মতো জ্ঞানী, বিদ্বান, বুদ্ধিমান, সর্ববেদজ্ঞ এবং ন্যায়পরায়ণ সেকালে খুবই কম ছিল। প্রতিবেশী নগর মিথিলা, চন্দননগর, শতদ্রুনগর তো বটেই, বহু দূর থেকে তার কাছে বিদ্যার্জনের জন্য ছাত্ররা আসতো। একদিন তিনি ছাত্রদের বেদ অধ্যয়ন করানোর সময়। প্রণাম ঋষিবর। কে আপনি? আমি সুধর্মনগরের মহামন্ত্রী অন্ধক। ও আচ্ছা, সেই বিখ্যাত জাদুনগরী। তা এদের পরিচয়? এরা হলেন সুধর্মনগরের যুবরাজ। প্রণাম ঋষিবর। আমি সুধর্মনগরের জ্যেষ্ঠ যুবরাজ শতদ্রু। প্রণাম, আমি কনিষ্ঠ যুবরাজ সঞ্জীবক। মহারাজ আপনার কাছে এদের শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে পাঠিয়েছেন। বেশ বেশ, তাই হোক। গুরুগৃহে যুবরাজ শতদ্রু ও সঞ্জীবক শিক্ষা গ্রহণ করতে লাগলো। বিদ্যায় বুদ্ধিতে সবাইকে তারা ছাপিয়ে গেল। অস্ত্র চালনাতেও তাদের জুড়ি মেলা ভার হয়ে উঠল। তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে সবাই তাদের যথেষ্ট ভালোবাসত। এমন সময় একদিন ঘোর সমস্যা দেখা দিল। কি ব্যাপার, আজ আপনারা এত মনমরা কেন? রাজগুরু, কি হয়েছে? মহারাজ, আমাদের মিথিলা রাজ্যে এক বিপদ দেখা দিয়েছে। বিপদ? কি বিপদ গুরুদেব? মহারাজ, রাজ্যের বেশ কিছু শিশু আর নারীর সন্ধান পাওয়া যাচ্ছে না। সে কি? হ্যাঁ মহারাজ, প্রতিবেশী রাজ্যগুলিতেও ওই একই সমস্যা দেখা দিয়েছে। খুবই গম্ভীর বিষয়। কালই আমি মহামুনি ক্রোধিসের সাথে এ ব্যাপারে আলোচনা করব। পরদিন মিথিলার রাজা মহামুনি ক্রোধিসের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তাঁর আশ্রমে রওনা দিলেন। প্রণাম গুরুদেব। আসুন মহারাজ, বলুন বলুন, কি প্রয়োজনে আপনি আমার কাছে এসেছেন? বেশ কিছুদিন ধরেই এক বিপদ উপস্থিত হয়েছে। বেশ কিছু শিশু ও নারীর সন্ধান পাওয়া যাচ্ছে না। পার্শ্ববর্তী কয়েকটি রাজ্য থেকেও এর সংবাদ আমার কানে এসেছে। আপনি আপনি একটা ব্যবস্থা করুন গুরুদেব। আপনি আমাদের একমাত্র ভরসা। বুঝতে পারছি, কিন্তু বয়সের ভারে এখন আমি অসমর্থ, অক্ষম। তাই গুরুদেব, কিছু বলবে? আমায় এই কাজের দায়িত্ব দিন। এ বড় কঠিন কাজ, তুমি কি পারবে? পারবো গুরুদেব, নিশ্চয়ই পারবো। আপনি আপনি আমায় একটা সুযোগ দিন।
গুরুদেব, আমি এই কাজে শতদ্রুর সহকারী হতে চাই। বেশ, তবে আগামীকাল সকালে তোমরা আমার পূজার ঘরে আমার সঙ্গে দেখা করো। যথা আজ্ঞা গুরুদেব। প্রণাম গুরুদেব। এসো, এসো তোমরা। এই অভিযানের জন্য প্রস্তুত তো? হ্যাঁ গুরুদেব। বেশ বেশ, দাঁড়াও তবে। ও এই নাও শতদ্রু, এই দিব্য তলোয়ার তোমার সঙ্গে রাখো। এই তলোয়ার তোমাদের সমস্ত বিপদ থেকে মুক্ত করবে। সঞ্জীবক, তুমি শতদ্রুকে এই অভিযানে তার সাহায্যকারী হিসেবে তাকে সাহায্য করবে, আর তার কথা মতো চলবে সব সময়। যথা আজ্ঞা গুরুদেব। কিন্তু গুরুদেব, অভিযান শুরু করব কি করে আমরা? তোমরা প্রথমে চন্দ্রপুরে গিয়ে জাদু সম্রাট শ্বেতকেতুর সঙ্গে দেখা করো। তিনি তোমাদের এ যাত্রায় সাহায্য করবেন। এর জন্যে তোমরা আজ রাতেই ধ্রুবতারা লক্ষ্য করে পশ্চিম দিকে এগিয়ে যাও। তারপর যুবরাজ শতদ্রু সঞ্জীবক ঋষির কথা মতো রাতের অন্ধকারে পশ্চিম দিকে এগিয়ে চলল। পথ চলতে চলতে তারা এক গভীর জঙ্গলে এসে উপস্থিত হলো। বাবা, এই ঘন জঙ্গলে এত বড় একটা প্রাসাদ! ভালোই হলো, আজ রাতটা বরং এখানেই বিশ্রাম নেওয়া যাক। না না দাদা, কোনো প্রয়োজন নেই। তবে তবে সারা রাত এই জঙ্গলে কাটাবো নাকি? চলো এগিয়ে গিয়ে দেখি যদি রাতটুকু কাটানো যায়, তারপর কাল ভোরেই আবার রওনা দেব। কিন্তু দাদা, এসো আমার সঙ্গে, কোনো ভয় নেই। বাবা, কি বিরাট প্রাসাদ! অথচ অথচ একটা লোকও নেই কোথাও। আসুন, আসুন মহাশয়, আমার প্রাসাদে আপনাদের স্বাগত। হ্যাঁ, কে আপনি? এই ঘন জঙ্গলে এভাবে? সব কথা কাল হবে। আপনারা পথশ্রমে ক্লান্ত, এখন কিছু আহার করে একটু বিশ্রাম করুন। সত্যি আমরা বড় ক্লান্ত, ভীষণ উপকৃত হলাম। নিন, সামান্য কিছু আয়োজন করতে পেরেছি, গ্রহণ করুন। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বড় ভালো খেলাম রে দাদা। আসুন, পাশের ঘরে আপনাদের শয়নের ব্যবস্থা করা হয়েছে। চল ভাই, এবার একটু শুয়ে নিই আমরা, কাল ভোরেই আবার রওনা দিতে হবে। হ্যাঁ, শুয়ে নেই বরং এখন। চন্দনপুর আর কত দূরে কে জানি। আরে আপনি? এই বিশেষ শরবতটি আপনাদের জন্য নিয়ে এলাম, পান করুন, সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে আপনাদের। হ্যাঁ 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 হ্যাঁ, দিন 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 দিন। হ্যাঁ দিন, ধন্যবাদ। আহ 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 আহ, এ কি, এ কি, আমি আমি এমন ছোট হয়ে যাচ্ছি কেন? দাদা, দাদা, বাঁচাও, বাঁচাও আমায় দাদা। আহ একি, তুমিও তো এই শরবত পান করেছো, তোমার মধ্যে তো কোনো পরিবর্তন হলো না। এই নাও শতদ্রু, এই দিব্য তলোয়ার তোমার সঙ্গে রাখো।
এই তলোয়ার তোমাদের সমস্ত বিপদ থেকে মুক্ত করবে। এখনই আমার ভাইকে ফিরিয়ে দাও, নইলে এখনই আমি তোমাকে হত্যা করব। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এতে এতে আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো। এখনই ফিরিয়ে দাও, এখনই ফিরিয়ে দাও আমার ভাইকে, নয়তো। শোনো শোনো, আমি জাদু সম্রাট শ্বেতকেতুর একমাত্র কন্যা ভানুমতি। এই হলো আমাদের প্রাসাদ। ও, তার মানে এই জঙ্গলি চন্দনপুর রাজ্য? হ্যাঁ, আমার পিতা মহারাজ শ্বেতকেতু বড় ভালো মানুষ ছিলেন। কোনো দিন কারোর কোনো অনিষ্ট করেননি। তার কাছে এক জাদু গোলক ছিল, আর ওই গোলকের মায়া বলেই তিনি সমস্ত বিপদ থেকে রাজ্যকে রক্ষা করতেন, প্রজাদের উপকার করতেন। কিন্তু ওই ওই শয়তান দানব। দানব? হ্যাঁ, ওই গোলকের লোভে এক মায়াবী দানব এ রাজ্যে আসে। পিতার কাছে ওই গোলক চায়, কিন্তু পিতা তা দিতে না চাওয়ায় জোর করে সে গোলক পিতার কাছ থেকে নিয়ে নেয়, আর আর আমার পিতাকে বন্দি করে রাখে। কোথায় কোথায় আছে সে দানব? এ রাজ্যের পশ্চিমে কিরিট পাহাড়ের গুহায় বাস করে ওই দানব। সামনের পূর্ণিমায় আমি যদি 101টি মানুষের পুতুল বানিয়ে তার কাছে নিয়ে যেতে না পারি, তবে সে আমার পিতাকে মেরে ফেলবে। কিচ্ছু হবে না রাজকুমারী, চলো আমার সঙ্গে। ওই দানবকে হত্যা করে আমি তোমার পিতা মহারাজ শ্বেতকেতুকে আজই ফিরিয়ে আনবো। অত সহজ নয় ওই দানবকে হত্যা করা। তবে উপায় কি রাজকুমারী? তা আমি জানি না, তবে একটা উপায় আছে। কি উপায়? একমাত্র গুরু সত্যকামী বলতে পারেন রাক্ষসকে মারার উপায়। তবে এখনই চলো তার কাছে। চলুন তবে মহাশয়। প্রণাম গুরুদেব। কে বাছা তুমি? গুরুদেব, আমি সুধর্মানগরের জ্যেষ্ঠ যুবরাজ এবং ক্রোধীশ মুনির শিষ্য শতদ্রু। দানবকে মারার উপায় জানতে আপনার কাছে এসেছি গুরুদেব। শোনো তবে যুবরাজ, আগামী পূর্ণিমায় ওই দানব ত্রিকাল ভৈরবীর আরাধনায় বসবে, এবং যদি ওই পুজো সে সম্পূর্ণ করতে পারে তবে সে অমরত্ব লাভ করবে। তখন তাকে আর বধ করা সম্ভব নয়। যে করেই হোক ওই দানবকে বধ করো যুবরাজ, নয়তো ওর কাছে বন্দি 101 মানুষের বলি দেবে ও দেবীর কাছে। কিন্তু কি উপায় তাকে বধ করব আমরা গুরুদেব? ত্রিকাল ভৈরবীর ত্রিনয়নেই দানবের প্রাণ আছে। ওই ত্রিনয়নে আঘাত করলেই দানবের মৃত্যু হবে। আর ওই কাঠপুতুল রূপী মানুষরা, তাদের মুক্তি কি করে হবে গুরুদেব? দানবের মৃত্যুর সাথে সাথেই তারা প্রাণ ফিরে পাবে, নিজ রূপে ফিরে আসবে। আচ্ছা গুরুদেব, এবার আমরা আসি। তারপর যুবরাজ শতদ্রু রাজকুমারী ভানুমতিকে সঙ্গে করে দানবের গুহার উদ্দেশ্যে রওনা দিল। রাজকুমারী, তুমি এখানেই অপেক্ষা করো, গুহার ভিতরে প্রবেশ করছি আমি। না যুবরাজ, আমিও যাব তোমার সাথে। কথা শোনো রাজকুমারী, এখানেই দাঁড়াও তুমি, আমি যাচ্ছি ভিতরে। আচ্ছা ঠিক আছে, কিন্তু খুব সাবধান যুবরাজ। কে তুমি? এখানে এলে কি করে? শোনো, এখনই তুমি মহারাজ সহ সবাইকে মুক্ত করো দানব, এখনই তোমাকে বধ করবো আমি। আমায় বধ করবে?
তবে দেখো, ত্রিকাল ভৈরবীর ত্রিনয়নেই দানবের প্রাণ আছে। ওই ত্রিনয়নে আঘাত করলেই দানবের মৃত্যু হবে। সত্যি সত্যি ধন্যবাদ বাবা, তোমার জন্য আমি আমার নিজ রূপ ফিরে পেলাম। আমার প্রজারাও মুক্ত হলো। বাবা, বাবা, মা আমার, আয় মা, কাছে আয়। শিগগিরই চলুন, আমার ভাই প্রাসাদে একা আছে। দাদা, দাদা, ভাই, ভাই আমি পেরেছি প্রজাদের মুক্ত করতে। চল চল, এবার আমরা ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল ভাই। এসো এসো বাবারা, এসো। সত্যি তোমরা মহাবীর। আজ আমার কাছে তোমাদের শিক্ষা দেওয়ার মতো আর কিছু নেই। তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে। এবার তোমরা রাজ্যে ফিরে যাও। আচ্ছা গুরুদেব। এখানে ভানুমতি কিন্তু খুবই স্বার্থপরতার পরিচয় দিয়েছে মহারাজ। দেশের রাজকুমারী সে, অথচ বিপদের সময় দেশের প্রজাদের কথা তার একটি বারের জন্যেও মনে হলো না। সে শুধুই তার পিতার মুক্তির কথা চিন্তা করেছে, আর তা করতে সে তার নিজ দেশের প্রজাদের মায়া বলে কাঠের পুতুলে পরিণত করতেও পিছু পা হয়নি। একটা দেশের রাজকুমারী হয়ে সে কি করে কাজ করলো মহারাজ? হ্যাঁ সত্য, ভানুমতি তার পিতা মহারাজ শ্বেতকেতুর মুক্তির জন্য এই কাজ করেছে, কিন্তু সে নিরুপায় ছিল। তার কাছে দানবকে সাহায্য করা ছাড়া আর দ্বিতীয় কোনো পথই ছিল না। তার কাছে যদি যুবরাজ শতদ্রুর মতো মায়াবী তলোয়ার থাকত, বা তার যদি দানবকে বধ করার ক্ষমতা থাকত, তবে নিশ্চয়ই সে এভাবে দানবকে সাহায্য করত না। মহারাজ, তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ, কিন্তু আবার তুমি কথা বলে ফেলেছ। তাই শর্ত অনুযায়ী আবার আমি চললাম মহারাজ, আমি চললাম, আমি চললাম।